প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় অস্টিও আর্থ্রাইটিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান ১৯৬০ সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর, আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। জি স্যার, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এটি বলতে আসলে কি বোঝায়? অস্টিও আর্থ্রাইটিস আমাদের বিভিন্ন জয়েন্টে হয়, তবে আজকের যে আলোচনা সেটা হলো হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস। হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস সাধারণত 5টি কারণে আমরা পাই বেশি। প্রথমত বয়সের কারণে হয়, দ্বিতীয়ত যদি মহিলা তাদের বেশি হয়, তৃতীয়ত যাদের ওজন বেশি তাদের হয়, চতুর্থ যাদের জন্মগত যদি হাঁটুর কোনো স্ট্রাকচারাল সমস্যা হয়, পঞ্চমত যাদের ডায়াবেটিস বা অন্যান্য যাদের হাড় নরম বা হাড় ক্ষয় রোগ থাকে তাদের এটা বেশি হয়। সো অস্টিও আর্থ্রাইটিস এখন বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে শতকরা 33% মানুষেরই অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে। যদিও বলা হয় যে মহিলাদের বেশি হয়, কিন্তু তা নয়। একটা এজের পরে মহিলা এবং পুরুষ উভয়েরই হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে। বয়সের সাথে আসলে অস্টিও আর্থ্রাইটিস এই রোগটির কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, বয়সের কারণে যদি আমরা মহিলাদের কারণ ধরি, সাধারণত বয়সের কারণে আমরা মেনোপজ হয়ে গেলে তার যে হাড় সেগুলো নরম হয়ে যায়, এবং নরম হাড়ের উপর যে কার্টিলেজ সেটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তাছাড়াও যাদের আরও রোগ থাকে, যেমন ডায়াবেটিস বা যাদের কিডনি রোগ থাকে, তাদেরও বিশেষ করে যারা নিউট্রিশনাল প্রবলেম যাদের থাকে, ক্যালসিয়াম সমস্যা, তাদেরও অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে অনেক ক্ষেত্রে কম বয়সীদের ক্ষেত্রে অনেকে মনে করছেন যে অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা হচ্ছে। সেটি কি আসলে অস্টিও আর্থ্রাইটিস? আমরা প্রায় অনেক সময় দেখি যে 20-25 বছরের পুরুষ মহিলা উভয়ই আসছে আমাদের কাছে, তারা হাঁটুর ব্যথা নিয়ে আসে, এবং আমাদের অনেক ডক্টরই তাদেরকে অস্টিও আর্থ্রাইটিস চিহ্নিত করে তাদের চিকিৎসা নেয়। আসলে হাঁটুর ব্যথা আরও অনেক কারণ আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, গাউটি আর্থ্রাইটিস আছে, বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের জন্য কম বয়সীদের হাঁটুর ব্যথা হয়, কিন্তু সেটা অস্টিও আর্থ্রাইটিস না। সুতরাং তাদেরকে সুনির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে তার হাঁটুর ব্যথার কারণটা আমাকে ডায়াগনোসিস করতে হবে। যেমন আমরা দেখি যে তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হাঁটুর ব্যথা হয়। অনেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে ইউরিক অ্যাসিড হাই এবং গাউট হয়, তাদেরও হাঁটুর ব্যথা হয়। অনেকে যেমন কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু তার যে সিমটমটা সেটা দেখা যায় যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিসের জন্য হাঁটুর ব্যথা হয়। সুতরাং সেগুলোকে আমরা আলাদা করতে হবে, এবং সেই আলাদা করে সেইভাবে আমাদের সুনির্দিষ্ট রোগের চিকিৎসাটা আমাদের করতে হবে। নিশ্চয়ই স্যার। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটির কথা বলছিলেন স্যার, সেটি আসলে কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা অটো ইমিউন ডিজিজ, যেটা আমরা সাধারণত অনেকেরই কম বয়সে আমরা পেয়ে থাকি। সেটা সাধারণত সকালে এবং 5টা সিমটম দ্বারা আমরা আইডেন্টিফাই করি, এবং অনেকেরই সেই সিমটমটা সাধারণত হাঁটুতেও দেখা যায়, যদিও এটা ছোট ছোট জয়েন্টে অধিক, এবং আড়ষ্ট ভাব এবং ফুলে যাওয়া এবং স্টিফনেস সব কিছুই তার ভেতরে থাকে, এবং সেটার প্রভাব অনেক সময় হাঁটুতে পড়ে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হাঁটুর যন্ত্রণা বা হাঁটুর ক্ষয় হয়ে যায়। আমি যদি স্যার একটু অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটির ক্ষেত্রে আমি যদি একটু আপনার কাছে জানতে পারি যে লক্ষণ উপসর্গের ক্ষেত্রে কোনো তারতম্য থাকছে কিনা? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন ডিজিজ, এবং এটা সাধারণত 2 জয়েন্টই একই সাথে
দেখা যায় অস্ট্রো আর্থ্রাইটিস সাধারণত এটা ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ বলতে এটাই বুঝি যে বয়সের কারণে সাধারণত এটা হয়, ডিজেনারেটিভ প্রসেসগুলা চলতে থাকে, সেটার জন্য হয়। আর হাঁটুর যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস এফেক্ট করে, সাধারণত তাদের যদি পজিটিভ হয় রিউমাটয়েড ফ্যাক্টর তার প্রেজেন্ট থাকে এবং তার ডিস্ট্রাকশনের রেটটা ডিজেনারেটিভ প্রসেসের চাইতে অনেক বেশি হয়, অনেক তাড়াতাড়ি হয় এবং তার সিমটমগুলা ডিজেনারেটিভ প্রসেস যেমন অনেক আস্তে আস্তে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিমটমগুলা সাধারণত অনেক তাড়াতাড়ি হয়। গাউটের ক্ষেত্রে স্যার তারতম্য রয়েছে কিনা? জি, গাউটের সাধারণত সিমটমগুলা আলাদা। গাউটের সাধারণত পিন পয়েন্ট বা খুব শার্প নিডলিং পেইন থাকে এবং গাউটের সাধারণত ইউনিল্যাটারাল হয়, দুই পা হয় না, এক হাঁটু এফেক্টেড হয় এবং সাধারণত তার যখন আমরা টেস্ট করি ইউরিক অ্যাসিড তার বেশি পাওয়া যায়। নিশ্চয়ই স্যার। সেক্ষেত্রে এই যে অনেকগুলো রোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম, একেবারে যদি স্যার শুরুর দিকে আসি যে কখন চিকিৎসকের কাছে যাবেন তারা আসলে? ব্যথা হলে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসককে স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ দিতে হবে। সেই ব্যথাটি কোথায় হবে স্যার? এবং যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয় তাদের সাধারণত হাতে, দুই হাতে এবং মর্নিং স্টিফনেস তারা ওইভাবে দেখবে। যাদের গাউট তারা অনেক সময় হাঁটুতে দেখা যায় বা স্পাইনেও গাউট বা শরীরের বিভিন্ন জায়গায় গাউটের প্রেজেন্টেশন হতে পারে, তবে বুড়ো আঙ্গুলে সবচেয়ে বেশি দেখা যায় গাউটের প্রেজেন্টেশন। আর যদি সাধারণত যদি সেরোনেগেটিভ বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস যাদের হয়, যাদের মেরুদণ্ডে, তাদের সিমটমটা বেশি হবে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে অস্টিও আর্থ্রাইটিস এবং অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সেগুলো দিয়ে কীভাবে আপনারা নির্ধারণ করেন যে কোন রোগটি হয়েছে? জি, পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা রক্তের পরীক্ষা করি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের আরএর টেস্ট, এনটিসিসিপি এসব করি। গাউটের বেলায় ইউরিক অ্যাসিড সাধারণত আমরা করি। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিসে সাধারণত HLA-B27 একটা টেস্ট করি এবং অ্যাঙ্কালোজিংয়ের সাধারণত আমরা পেলভিসেরও একটা ভিউ এসব করি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত এই ধরনের রোগগুলো আমরা ডায়াগনোসিস করি। কিন্তু ডিজেনারেটিভ প্রসেস যেটা আমরা সাধারণত হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের বেলা করে থাকি, সেটা সাধারণত আমরা এক্সরে দ্বারাই, আমরা স্ট্যান্ডিং পজিশনে এক্সরে করেই আমরা বুঝতে পারি যে তার হাঁটুর ক্ষয় অথবা হাঁটুতে যে অস্টিওফাইট যেগুলো আছে সেগুলো আমরা দেখে বুঝতে পারি। আমরা স্যার অনেকগুলো আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, মূলত কোন কোন কারণগুলো দায়ী এদের পেছনে? সাধারণত যারা গাউট তাদের ইউরিক অ্যাসিডে যায়, কিন্তু অ্যাঙ্কালোজিং বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা অটোইমিউন ডিজিজ, এগুলো সাধারণত বংশগত অথবা তার হেরিডিটারি গত এটা হয়ে থাকে। সেক্ষেত্রে তার পারিবারিক ইতিহাস থাকলে কি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে এইগুলো রোগগুলো হতে পারে? আমরা এটা অনেক সময় পেয়ে থাকি, বা বাবা মার যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাদের ছেলে মেয়েদের অনেক সময় পেয়ে যায়। অনেক সময় অ্যাঙ্কালোজিং আমরা দেখেছি যে বাবা বা দাদা ছিল, নাতি তাদের অ্যাঙ্কালোজিং আমরা অনেক সময় আমরা পেয়েছি। রোগগুলো শনাক্ত করবার পর আপনারা আসলে কাউন্সেলিংটি কীভাবে করেন? এখানে দুরকম কাউন্সেলিং আছে। যেমন যাদের কনজারভেটিভ বা যাদের মেডিসিন দ্বারা চিকিৎসা করা যায় তাদের একভাবে কাউন্সেলিং করি, কিন্তু যাদের লেট আর্থ্রাইটিস বা এন্ড স্টেজ আসে তাদের আমাদের কাউন্সেলিং ডিফারেন্ট হয়, কারণ তাদের তখন সার্জারির প্রয়োজন হয়। সুতরাং যাদের কনজারভেটিভ ট্রিটমেন্টে বা আর্লি স্টেজে আসে তাদের আমরা একভাবে কাউন্সেলিং করি, প্রিভেনশনের দিকে মনোযোগ দিই। যেমন কারো যদি গাউট হয়, বুড়ো আঙ্গুল ফুলে যায়, প্রায় প্রায় তার এটা সমস্যা তৈরি করে, তাহলে আমরা তাদের গাউটের যে সমস্ত খাদ্যে গাউট বৃদ্ধি পায়, ইউরিক অ্যাসিড বা পিউরিন লেভেল বাড়ে, সেগুলা আমরা খাদ্যের নিষেধ করি। যেমন গরুর মাংস বা খাসির মাংস বা বিভিন্ন জাতীয় ডাল বা ঢেঁড়স বা এই সমস্ত খাদ্য খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আরোপ করি। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন অস্টিও আর্থ্রাইটিসের যাদের ওজন বেশি তাদেরও আমরা
ফুড রেস্ট্রিকশন করতে পারি, যে আপনার ওজন বেশি, আপনার হাঁটুর উপরে চাপ পড়বে, আপনার সেজন্য আমরা অনেক সময় তাদেরকে নিউট্রিশনিস্ট দিয়ে আমরা একটা ব্যালেন্স চার্ট মেনটেন করি। আর অ্যাঙ্কালোজিং বা রিউমাটয়েড আর্থ্রাইটিসদের আমরা তাদের খাদ্যাভ্যাসের ভেতরে একটা ব্যালেন্স চার্ট করি, যাতে ওয়েট গেইন না করে এবং তারা এক্সারসাইজটা করতে পারে। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেরোনেগেটিভের কথা স্যার আপনি বলছিলেন, এগুলোর ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি হবে? এগুলো চিকিৎসা দুভাগে ভাগ করি। আর্লি স্টেজে আমরা অবশ্যই তাদের কিছু ব্যথার ওষুধ দিই। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডিজিজ মডিফাইং ড্রাগস দিই। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় কিছু স্টেরয়েডও অ্যাপ্লাই করতে হয়, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা ব্যায়ামের অবশ্যই তাকে ইনস্টিগেট করি। গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করি, এবং সব কিছুর পরে যদি রেস্ট্রিকশন হয়ে যায় কিছু ফিজিও বা কিছু ব্যায়ামের আমরা দিই। অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিসের ক্ষেত্রেও আমরা ব্যথার ওষুধ, ডিএমআরডি এবং অনেক সময় কিছু ইদানিং হরমোনাল কিছু ড্রাগস আছে সেগুলো প্রয়োগ করি, এবং সবচেয়ে বেশি তাদের সাঁতার কাটার কথা আমরা বেশি বলি যাদের অ্যাঙ্কালোজিং থাকে। আর সামগ্রিক অর্থে এই সমস্ত ওষুধের ফলো আপ আছে, ব্যথার ওষুধের ফলো আপ আছে, তারা কিডনি নষ্ট করে ফেলে। ডিএমআরডির কিছু সাইড এফেক্ট আছে, সেটার ফলো আপ আমরা করি। হরমোনাল ওষুধের আমরা রেসপন্স দেখে সেটা আমরা ফলো আপ করি, এবং ফিজিও দিয়ে সে কতটুকু ভালো আছে সেগুলো আমরা করে থাকি। এই সমস্ত সব কিছু যখন ব্যর্থ হয়, যখন দেখি যে সেগুলো কোনো কিছুই এখানে আমাদের ডিজিজটা কন্ট্রোল হচ্ছে না ড্রাগস দিয়ে, তখন আমরা অপারেশনের জন্য অ্যাডভাইস করি। এখন আপনি হয়তো বলতে পারেন যে কেন আপনি অপারেশন? কারণ ড্রাগস যদি ওভার ইউজ করি, ড্রাগস যদি ওভারের যে সাইড এফেক্টগুলো, যেমন গ্যাস্ট্রিক আপসেট বলেন, বা অ্যানোরেক্সিয়া বা মুখের রুচি নষ্ট হয়ে যাওয়া, বা শরীর ফুলে যাওয়া, বা কিডনি নষ্ট হয়ে যাওয়া, বা সামগ্রিক অর্থ তাকে ওষুধগুলো একেবারে নিস্তেজ করে দেয়, তখন আমরা অবশ্যই সার্জারির কথা আমরা চিন্তা করি। এবং রিপ্লেসমেন্ট সার্জারি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইসিস বলেন, বা ইভেন এন্ড স্টেজ গাউটি আর্থ্রাইটিস যখন বিগ জয়েন্টে ইনভলভ করে, শোল্ডার বা হিসেব, সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট সার্জারির কথা আমরা চিন্তা করি এবং বাস্তবায়ন করি। অপারেশন করবার পর স্যার সাফল্যের হার কতটুকু? ধন্যবাদ। আমাদের সাফল্যের হার এটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। এখানে সাফল্যের জন্য আমাদের সব কিছুই আমাদের দেখতে হবে। ভালো সার্জন, ভালো অপারেশন থিয়েটার, ভালো প্রসেসিস এবং ভালো যত্ন। আমি যত্নপাতি এই জন্য বললাম যে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা খুব ভালো করে করতে হবে। ভালো ফিজিওথেরাপি, আমি আশাবাদী, এবং আমি মনে করি আমাদের এই দিকটায় অবশ্যই আরও বেশি মনোযোগী হতে হবে, এবং আরও সিনসিয়ারিটি যদি আমরা দেখতে পারি, আমি খুবই আশাবাদী যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট সার্জারি বা বাংলাদেশের সার্জারির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। অস্টিও আর্থ্রাইটিসের এই বিষয়গুলো নিয়ে স্যার আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো
ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়। বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। রিপ্লেসমেন্ট সার্জারি এটি করবার পর ফিজিওথেরাপির প্রয়োজন হয় কিনা? সাধারণত রিপ্লেসমেন্ট সার্জারি তখনই করা হয় যখন একটি জয়েন্ট অকেজো হয়ে যায় বা অকার্যকর হয়। তার মানে এই যে অকার্যকর হলো, এটাও কিন্তু দীর্ঘ মেয়াদি একটা রেজাল্ট। ধরেন তার এটা অনেকেরই 3-4 বছর ধরে সে হাঁটু কাজ করছে না বা তার হাঁটছে না বা কাজ করতেছে না, সেক্ষেত্রে তার মাসেল অলরেডি ওয়াস্টেড হয়ে গেছে, তার মাসেলগুলো অকার্যকর হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যখন অপারেশন করি, আমরা দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আশ্রয় নেই। বিশেষ করে হাঁটুর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সাধারণত অন্তত 1.5 মাস থেকে 2 মাস আমরা তার ফিজিও দিই এবং তাকে ফিজিওথেরাপিস্টের নিয়ন্ত্রণে করে এবং পরবর্তীতে তাকে নিজেকেও তাকে ট্রেন্ড আপ করি, যাতে করে সে ফিজিওথেরাপি যতদিন থাকে ততদিন বাসায় যেতে নিতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডাক্তার স্বাক্ষর আজকের আমন্ত্রণের জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।